বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার খুব ইচ্ছা আছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ক্লাস নেওয়ার জন্য। আমার খুব ইচ্ছা আজকে এই 4টা ইয়ারের ক্লাস নেব। যদি আল্লাহ মেহরবানি করে ইনশাল্লাহ নিতে পারবো। গতকালকেও নিতে চেয়েছিলাম, কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে নেওয়া হয়নি আর কি। এখন আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাসের একটা অধ্যায় নিয়ে কথা বলবো। এই অধ্যায়টা অনার্স ফার্স্ট ইয়ার মেজর নন মেজরদের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যারা বিএসসি পাস কোর্সে পড়েন তাদের দ্বিতীয় বর্ষে আছে, আর 19তম শিক্ষক নিবন্ধন স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে ম্যাথমেটিক্স সাবজেক্টিভ, এখানেও এই অধ্যায়টা আছে। আমি মোটামুটি ওভারঅল এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আজকে আমরা ক্যালকুলাস নিয়ে কথা বলবো। ক্যালকুলাসের একটা অধ্যায় নিয়ে কথা বলবো। কথা হচ্ছে ক্যালকুলাস এর বাংলা অর্থ কি। ক্যালকুলাসের আবিধানিক অর্থ হচ্ছে কলন বিদ্যা। ক্যালকুলাসের আবিধানিক অর্থ হচ্ছে কলন বিদ্যা। ক্যালকুলাস মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ক্যালকুলাসের বাংলা অর্থ হচ্ছে কলন বিদ্যা, আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বাংলা অর্থ হচ্ছে ব্যবকলন বিদ্যা, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের বাংলা অর্থ হচ্ছে সমাকলন বিদ্যা। ক্যালকুলাসের বাংলা অর্থ হচ্ছে কলন বিদ্যা। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে ক্যালকুলাসের দুটো অংশ। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যাকে আমরা বলি ব্যবকলন বিদ্যা, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসকে বলবো আমরা সমাকলন বিদ্যা। আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে একটা পদ্ধতি অ্যাপ্লাই করি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি ওইটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে একটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি, ওই পদ্ধতির নাম হচ্ছে ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন হচ্ছে ক্যালকুলাস কাকে বলে? ক্যালকুলাস হচ্ছে ম্যাথমেটিক্সের একটা শাখা, যে শাখায় আমরা কোনো ফাংশন এবং তার রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করব। গণিতের সেই শাখাটাকে বলবো আমরা ক্যালকুলাস। দেখা যাচ্ছে? আমার লাইভটা যদি পারেন শেয়ার করেন। Calculus is one of the branches of mathematics in which we study functions and their rate of change. ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা, যে শাখায় আমরা ফাংশন এবং তার পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করব।
গণিতের সেই শাখাটাকে বলবো আমরা ক্যালকুলাস বা কলনবিদ্যা। ক্যালকুলাস হ্যাজ টু ব্রাঞ্চেস। ক্যালকুলাসের দুইটা শাখা, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যেটাকে আমরা বলি ব্যবকলনবিদ্যা, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস আরেকটা শাখা, যেটাকে বলি আমরা সমাকলনবিদ্যা। প্রিয় শিক্ষার্থী, বিদেশে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এটা আলাদা একটা সাবজেক্ট, ইন্টিগ্রাল ক্যালকুলাস এটাও আলাদা একটা সাবজেক্ট। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে ক্যালকুলাসের একটা ব্রাঞ্চ, যেখানে কোনো একটা ফাংশন ইনপুট করলে বা দেওয়া থাকলে তার রেট অফ চেঞ্জ সম্পর্কে আমরা রেট অফ চেঞ্জটা পাবো বা বের করতে পারবো। ক্যালকুলাসের সেই শাখাটাকে বলবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইজ one of the branch of calculus in which we get the rate of change when the function is given. ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে ক্যালকুলাসের একটা শাখা, যে শাখায় কোনো ফাংশন যদি দেওয়া থাকে আমরা তার রেট অফ চেঞ্জটা বের করতে পারবো। তাহলে ক্যালকুলাসের সেই শাখাটাকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে ঠিক উল্টো। Integral calculus is another branch of calculus in which we get the function when the rate of change is given. যখন পরিবর্তনের হারটা দেওয়া থাকবে তখন ফাংশনটা আমরা বের করতে পারবো। ক্যালকুলাসের সেই শাখাটাকে বলবো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস। মোটা দাগে এই হচ্ছে ডেফিনিশন। এখন আমি একটা শব্দ বলতেছি, রেট অফ চেঞ্জ, বারবার এই কথাটা আসতেছে, রেট অফ চেঞ্জ বা পরিবর্তন হার সম্পর্কে একটু কথা বলতে চাই। যেমন দেখুন, একটা বস্তুকণা এম ভর বিশিষ্ট একটা বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। এম ভর বিশিষ্ট একটা পার্টিকল বা বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। আমরা বাম হাতের এই আঙ্গুলটা দিয়া এই পার্টিকলটার উপরে আমি ফোর্স ক্রিয়েট করলাম। ফোর্স ক্রিয়েট করার সাথে সাথে এই পার্টিকলটা ধরে নিলাম এই সরল রেখা বরাবর ডান দিকে অগ্রসর হচ্ছে। ধরলাম টি সময়ে পার্টিকলটা পি বিন্দুতে এসে পৌঁছেছে। এটা হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট। টি সময় বলতে 1 সেকেন্ড হইতে পারে, 2 সেকেন্ড হইতে পারে, 3 সেকেন্ড হইতে পারে, অর্থাৎ সময় এর বৃদ্ধির সাথে সাথে পার্টিকলটা এই পয়েন্ট থেকে দূরে সরে চলে যাচ্ছে। তাহলে এটা যেহেতু ভেরিয়েবল পয়েন্ট, তাহলে এ থেকে পি এর দূরত্ব এটা ফিক্সড হবে না, এটাও ভেরিয়েবল হবে। ধরলাম দূরত্ব হচ্ছে আমাদের এক্স। তাহলে সময়ের উপরে কিন্তু আমার এই দূরত্বটা কিন্তু ডিপেন্ড করে। এই জন্য এক্স যেহেতু টি এর ফাংশন, আমরা এক্সটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এটাকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ভাষায় কিংবা মেকানিক্সের ভাষায় কিংবা পদার্থবিদ্যার ভাষায় এটাকে বলা হয় ভেলোসিটি। ভেলোসিটি পজিটিভ নেগেটিভ হতেই পারে, যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দ্য রেট অফ চেঞ্জ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের ভেলোসিটি একটা নির্দিষ্ট দিকে। এ হচ্ছে আমাদের পরিবর্তন। দিস ইজ দ্য ফাংশন, দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কাকে বলে, ইন্টিগ্রাল ক্যালকুলাস কাকে বলে, ক্যালকুলাস কাকে বলে, আমি আবার একটু রিপিট করি। ক্যালকুলাস হচ্ছে ম্যাথমেটিক্সের একটা শাখা, যে শাখায় ফাংশন এবং তার পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করা হয়। ম্যাথমেটিক্সের সেই শাখাটাকে বলবো আমরা ক্যালকুলাস। Calculus is one of the branch of mathematics in which we study about functions and their rate of change. ফাংশন এবং তাদের পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করা হয়। ম্যাথমেটিক্সের সেই শাখাটাকে বলবো আমরা ক্যালকুলাস। ক্যালকুলাস হ্যাজ টু ব্রাঞ্চেস। ক্যালকুলাস এর দুইটা শাখা, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে
ক্যালকুলাসের একটা শাখা, যে শাখায় আপনি ফাংশনটা যদি জানা থাকে তার রেট অফ চেঞ্জটা বের করা যায়, তাহলে ক্যালকুলাসের সেই শাখাটাকে বলবো ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ব্যবকলন বিদ্যা। ঠিক একইভাবে ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমরা এই রেট অফ চেঞ্জটা ইনপুট করলাম, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এটাকে লেখা যায় ডিএক্স। আবার ভাইবেন না ডিটি ক্যান্সেল করে ডিএক্সটা আসছে, এটা ভাবার কোনো কারণ নাই। দিস ক্যান বি রিটেন এস দিস, এটার প্রমাণ আছে, আমি প্রমাণটা করে দেব। ইকুয়াল টু কত? এক্স। এক্সটা কার ফাংশন? টি এর ফাংশন। তাহলে দেখেন ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা রেট অফ চেঞ্জ ইনপুট করলাম, ফাংশনটা আউটপুট হিসাবে পেলাম। তাহলে ক্যালকুলাসের সেই শাখাটাকে বলবো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন বিদ্যা। এ হচ্ছে মোটা দাগে ডেফিনিশন। এগুলার আবার জ্যামিতিক ব্যাখ্যা আছে, আমরা জ্যামিতিক ব্যাখ্যার একটু পরে করব। দেখুন এখানে আমাদের এক্স নামক ফাংশনটি কেবল এক চলক বিশিষ্ট ফাংশন। এক চলক বিশিষ্ট ফাংশন ক্যালকুলাসের যে শাখায় আমরা আলোচনা করব, ক্যালকুলাসের সেই শাখাটাকে বলবো আমরা ক্যালকুলাস অফ সিঙ্গল ভেরিয়েবল। আর যদি ক্যালকুলাসের কোনো শাখায় একের অধিক চলক বিশিষ্ট ফাংশন নিয়ে আমরা কথা বলবো, ক্যালকুলাসের সেই শাখাটাকে বলবো আমরা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস। প্রিয় শিক্ষার্থী, আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যালকুলাস 1টা হচ্ছে এক চলক বিশিষ্ট ফাংশন নিয়ে, আর ক্যালকুলাস 2 হচ্ছে একাধিক চলক বিশিষ্ট ফাংশন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু ডেফিনিশন এখন শিখলাম। আমার আজকে যে চ্যাপ্টারটা চ্যাপ্টারটার উপরে ক্লাস নেওয়ার কথা, সেই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা অধ্যায়ের নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। এটা আমি অনেকবার নিয়েছি এই চ্যাপ্টারের উপরে ক্লাস। সম্প্রতি যারা আমার কাছে স্টুডেন্ট পড়তে আসছেন তারা এই চ্যাপ্টারটা পান নাই। আপনাদের সামনে পরীক্ষা, NTRC এর পরীক্ষা, যেহেতু পরীক্ষার সামনে আমাদের উপায় নেই, আমাদেরকে তো সিলেবাস কমপ্লিট করতেই হবে, এই কারণে আমি লাইভে আসছি। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো ওই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় এর বাংলা অর্থ হচ্ছে নির্দিষ্ট যুগজের ধর্মাবলী। নির্দিষ্ট যুগজের ধর্মাবলী। এখন কথা হচ্ছে ইন্টিগ্রাল কাকে বলে, ইন্টিগ্রেশন কাকে বলে, ইন্টিগ্র্যান্ড কাকে বলে, ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে, ইনডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে, প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে, ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে, কিছু শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনারা একটু লাইভটা শেয়ার করবেন। আজকে আমরা ইনশাল্লাহ মেগা ক্লাস নেব, বুঝতে পারছেন। একটু আগে কলেজ থেকে আসছি, এক কাপ চা খেয়েই কিন্তু আপনাদেরকে ক্লাস দিচ্ছি। তা আপনারা একটু শেয়ার দিবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। বাংলা অর্থ হচ্ছে নির্দিষ্ট যুগজের ধর্মাবলী। আমি কিছু কিওয়ার্ড এখানে লিখব। এক নাম্বার হচ্ছে ইন্টিগ্রাল, 2 নাম্বার হচ্ছে ইন্টিগ্র্যান্ড, 3 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন, 4 নাম্বার হচ্ছে ইনডেফিনিট,
ইন্টিগ্রাল। 5 নাম্বার হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। 6 নাম্বার হচ্ছে প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। 7 নাম্বার হচ্ছে ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী, এই টার্মগুলা যদি আপনারা না বুঝেন, তাহলে ইন্টিগ্রেশন তো আপনি মজাই পাবেন না। যারা আমার স্টুডেন্ট, আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা আমাকে জানেন, চিনেন। আমি চেষ্টা করি কোন একটা চ্যাপ্টার যখন শুরু করি, চ্যাপ্টারের একদম মূল গোড়া থেকেই কিন্তু পড়ানোর চেষ্টা করি। আপনি যদি ইন্টিগ্রাল শব্দটা যদি না বুঝেন, ইন্টিগ্র্যান্ড যদি না বুঝেন, ইন্টিগ্রেশন যদি না বুঝেন, ইনডেফিনিট ইন্টিগ্রাল যদি না বুঝেন, ডেফিনিট ইন্টিগ্রাল যদি না বুঝেন, প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল যদি না বুঝেন, ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল যদি না বুঝেন, তাহলে আপনি ইন্টিগ্রেশনের যে একটা স্বাদ, মজা, ওটা আপনি পাবেন না। এখন কথা হচ্ছে, আপনি এত কিছু পড়ান, এগুলা তো আমাদের অনলাইনে কিছু স্যার এগুলা তো পড়াই না। আর ভাই, এটা তো 120 টিকা কোর্স। আমি বারবার আপনাদেরকে বলি, ও হচ্ছে 120 টিকা মাস্টার। ও কয় দিনের অভিজ্ঞতা বলেন? তাকে জিজ্ঞেস করেন তো ক্যালকুলাস কাকে বলে, পারে কিনা। অনলাইনে যারা ফুটানি মারে, সাজেশন বিক্রি করে, আর ফুলাপানগুলো ওদিকে যায় সাজেশন, এটা তো আপনিও বানাইতে পারবেন। 3 বছরের প্রশ্ন আপনি সুন্দর করে গুছাই দেন, ওখান থেকে 80% কমন পড়বে। আর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির টিচারগুলো তো এরকম, কোনো ক্রিয়েটিভ প্রশ্ন করে না। তো যাই হোক, এখন ইন্টিগ্রাল কাকে বলে, ইন্টিগ্র্যান্ড কাকে বলে, ইন্টিগ্রেশন কাকে বলে, আগে আমরা এই 3টা একটু টার্ম দেখে নিই। ইলেকট্রিসিটি চলে গেছে, একটু অপেক্ষা করেন। শিক্ষার্থী, আপনারা জানেন এটা ইন্টারমিডিয়েটে দেখে আসছেন। এই যে একটা ফাংশন, এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। এই 2য় নাম্বার। আমরা এখানে যে ফাংশনটা ইনপুট করব, এটাকে বলবো আমরা ইন্টিগ্র্যান্ড। আমরা যখন রেজাল্টটা বের করব, ওই রেজাল্টটাকে বলা হয় ইন্টিগ্রাল। রেজাল্ট যেটা পাবো ওটাকে বলবো আমরা ইন্টিগ্রাল। তাহলে ইন্টিগ্র্যান্ডের ইন্টিগ্রাল ভ্যালু পাওয়ার জন্য যে মেথড আমরা ইউজ করব, সেই মেথড বা পদ্ধতির নাম হচ্ছে ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা কি সেটাও জানলাম, ইন্টিগ্রালটা কি সেটাও জানলাম, ইন্টিগ্র্যান্ডটা কি সেটাও জানলাম। এবার হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। দেখুন, এখানে কোনো লিমিট নাই, লিমিট মুক্ত ইন্টিগ্রালটাকে বলবো ইনডেফিনিট ইন্টিগ্রাল। লিমিট মুক্ত ইন্টিগ্রালকে বলবো আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল। আর যদি আপনি লিমিট যুক্ত করে দেন, লিমিট যুক্ত ইন্টিগ্রালটাকে বলবো ডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় ফাংশন আকারে পাওয়া যাবে, আর ডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় কনস্ট্যান্ট আকারে পাওয়া যাবে। ইনডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় ফাংশন আকারে পাওয়া যাবে, আর ডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় কনস্ট্যান্ট আকারে পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল আর ডেফিনিট ইন্টিগ্রাল আমরা বুঝলাম।
এখন কথা হচ্ছে প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে। প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল আর ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল এর মধ্যে তফাৎটা কি একটু বলি। প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে লিমিট যেগুলি আছে তার আগে বলি ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট বড় হবে, লোয়ার লিমিট ছোট হবে, এটাই নিয়ম। এখন প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে মোটা দাগে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে লিমিটগুলো আপনি দেখতে পাচ্ছেন ওই লিমিট যদি সসীম হয়, ফাইনিট হয় এবং এ থেকে বি এই ইন্টারভেলের ভিতরে এমন কোনো পয়েন্ট নাই যে পয়েন্টে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় এবং এ এবং বি এই দুটা পয়েন্টের মাঝখানে এমন কোনো পয়েন্ট নাই যে পয়েন্টটা কারণে এই ফাংশনটার ফরম্যাটটা মিনিংলেস হয়। বুঝতে পারছেন? তার মানে ইনডিটারমিনেট ফর্ম যদি না হয় আমরা সেই টাইপের ইন্টিগ্রাল গুলাকে বলবো প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। আর ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে? ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে লিমিট হয় উভয়টা ইনফিনিটি হবে অথবা যে কোনো একটা ইনফিনিটি হবে অথবা উভয়টা ডেফিনিট হবে, বাট এই দুটা লিমিটের মাঝখানে এমন কিছু পয়েন্ট থাকবে এক বা একাধিক যে পয়েন্টটাতে আমাদের এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে অথবা মিনিংলেস হবে। তার মানে ইনডিটারমিনেট ফর্ম চলে আসবে। ওই টাইপের ইন্টিগ্রালকে বলবো আমরা ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এই ডেফিনিশনগুলা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তার আগে আরেকটা কথা বলি, আমরা যদি ফাংশনটা দেওয়া থাকে তাহলে তার রেট আপনি ফাংশনটা পাবেন। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের কনসেপ্ট। তাহলে এবার দেখুন ঠিক উল্টো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ফাংশন ইনপুট করলে রেট অফ চেঞ্জটা পাবেন। সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আর দ্য রিভার্স প্রসেস টু ইচ আদার, একটা আরেকটা বিপরীত পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টি আপনাদের সামনে প্রমাণ করে দেব, যেগুলি অনার্সে পরীক্ষায় আসে, বিএসসি পাসে পরীক্ষায় আসে এবং আমাদের 19তম যে শিক্ষক নিবন্ধন ওখানেও আসবে। প্রথম প্রপার্টি সেটা হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ থেকে বি এফ অফ জেড ডিজেড। এই প্রপার্টির প্রমাণ পরীক্ষায় আসে। এই প্রপার্টি থেকে আমরা কি মেসেজটা পাচ্ছি আগে সেটা একটু বলি, তারপর আমি প্রমাণ করে দেব। এইটা হচ্ছে 1 নাম্বার প্রপার্টি। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের স্থলে অন্য আরেকটা যদি ভেরিয়েবল বসান তাহলে লিমিটের উপর কোনো প্রভাব পড়ে না, লিমিট যা আছে তাই থাকবে। এটা হচ্ছে এই প্রপার্টির মূল মেসেজ। এই প্রপার্টির হচ্ছে এই 1 নাম্বার প্রপার্টির মেসেজ। প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু কমেন্ট করবেন, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আর যদি পারেন আমার লাইক শেয়ার একটু দিবেন, এটা তো আমরা আশা করতেই পারি, তাই না? একটু আগে আপনাদেরকে বলছিলাম ডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট সবসময় কনস্ট্যান্ট হবে আর ইনডিফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় ফাংশন আকারে পাওয়া যাবে। আমি এটা প্রমাণ করে দিচ্ছি, এটা প্রমাণ করে দিচ্ছি। লেট ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় ফাংশন আকারে পাওয়া যাবে। যেমন আমরা একটু উদাহরণ দিই। ধরে নেন
এফ অফ এক্স সমান 3x স্কোয়ার প্লাস 2x প্লাস মনে করেন 5। এটাকে যখন আপনি ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 তারপর হচ্ছে ডিএক্স ইকুয়াল টু তাহলে 3 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 5 এক্স প্লাস একটা কনস্ট্যান্ট দিস ক্যান্সেল ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস সি। এটা অলসো এ ফাংশন অফ এক্স। যেটা বলছিলাম ডেফিনিট ইন্টিগ্রালের ইনডিফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা একটা ফাংশন আকারে পাওয়া যাবে, আর ইনডিফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় কনস্ট্যান্ট আকারে পাওয়া যাবে। ডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় কনস্ট্যান্ট আকারে পাওয়া যাবে, আর ইনডিফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা ফাংশন আকারে পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এই কারণেই আমি এটা সমান এফ অফ এক্স ধরে নিলাম। লেট মানে হচ্ছে ধরে নেওয়া। এবার আমরা আরো ধরলাম ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড সমান আরেকটা বড় হাতের ফাংশন ধরলাম এফ অফ জেড। এবার আমি এটা এবং এটার রেজাল্ট একটু বের করতে চাই। নাও এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, এটাকে এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটাকে এভাবে লেখা যায় ইকুয়াল টু এটা সমান বড় হাতের এফ অফ এক্স বসিয়ে দেন। প্রিয় শিক্ষার্থী, এবার ক্যালকুলাসের একটা ফান্ডামেন্টাল উপপাদ্য আছে, সেই উপপাদ্য মোতাবেক আপার লিমিট আগে বসাবেন, বিয়োগ লোয়ার লিমিট বসাবেন। তাহলে এখানে পাচ্ছি এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটার আমরা একটা নাম্বার দিলাম। অলসো ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ জেড ডি জেড, এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন এফ অফ জেড ডি জেড এ থেকে বি ইকুয়াল টু বাই এটা সমান বড় হাতের এফ অফ জেড। তাহলে পাচ্ছি এ থেকে বি ইকুয়াল টু আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটার দিলাম 2 নম্বর। প্রিয় শিক্ষার্থী, 1 এবং 2 এর ডান পাশ সেম, নিঃসন্দেহে বাম পাশও সেম হবে। তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা পাচ্ছি এ থেকে বি এফ অফ এক্স ডি এক্স ইকুয়াল টু এ থেকে বি এফ অফ জেড ডি জেড। আমরা প্রপার্টিটা প্রমাণ করলাম। আমি আবার একটু রিপিট করি, সেটি হচ্ছে এই ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টির মেসেজ হচ্ছে কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের পরিবর্তে অন্য আরেকটা যদি ভেরিয়েবল বসান তাহলে লিমিটের উপরে কোনো প্রভাব পড়বে না। বুঝতে পারছেন? যেটা আমরা প্রমাণ করলাম, এটা হচ্ছে প্রথম প্রপার্টি। এবার দ্বিতীয় নাম্বার প্রপার্টি, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে আপারকে যদি লোয়ার লিমিট করে দেন, লোয়ার লিমিটকে যদি আপনি আপার লিমিট অর্থাৎ লিমিটগুলো যদি আপনি ইন্টারচেঞ্জ করেন তাহলে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, সবার মনোযোগ চাই। তাহলে এই দ্বিতীয় নম্বর প্রপার্টির বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিটকে যদি লোয়ার লিমিট আর লোয়ার লিমিটকে যদি আপার লিমিটে ইন্টারচেঞ্জ করেন তাহলে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। এই হচ্ছে এই প্রপার্টির মেসেজ। আমি এটা প্রমাণ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, 1 নাম্বার প্রপার্টি থেকে এত এর মান বের করছি, ওইটা আর আমি কাটলাম না। এখন এটা নিয়ে একটু কথা বলতে চাই। অলসো মাইনাস বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু বাই এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স বি থেকে এ ইকুয়াল টু মাইনাস এটা সমান বড় হাতের এফ অফ এক্স। তাহলে পাচ্ছি বি থেকে এ মাইনাস আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান বড় হাতের এফ অফ এ মাইনাস বড় হাতের এফ অফ বি ইকুয়াল টু আপনি -1 দিয়ে গুণ করুন এফ অফ বি মাইনাস এফ অফ এ দিলাম 2 নাম্বার।
আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারের ডান পার্ট যেহেতু সেম দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে বাম পার্টও সেম হবে। তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা পাচ্ছি যে a থেকে b f of x dx ইকুয়াল টু মাইনাস b থেকে a f of x dx। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার প্রপার্টি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার প্রপার্টি। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় নাম্বার প্রপার্টির বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিটকে লোয়ার লিমিটে, লোয়ার লিমিটকে যদি আপার লিমিটে ইন্টারচেঞ্জ করেন সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রপার্টি। আমি এরপরের প্রপার্টিগুলো প্রমাণ করে দিচ্ছি, আমার জায়গা দরকার, এই জন্য আমি উপরে এই শিরোনামগুলা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় নাম্বার প্রপার্টি। এখন তৃতীয় নাম্বার প্রপার্টি, বাকি অনেকগুলো প্রপার্টি আছে, এগুলো আমি প্রমাণ করে দিচ্ছি আস্তে আস্তে। এই প্রমাণগুলো করার সময় কিন্তু আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার প্রপার্টি ইউজ হবে। 1 নাম্বার এবং 2 নাম্বার উভয় প্রপার্টি ইউজ হবে, এটা মাথায় রাখবেন। কে কে যুক্ত আছেন একটু দেখি। কুতুব লাইভটা শেয়ার করে দেন। মোহাম্মদ ইয়াকুব আলী ভাই লাইভটা শেয়ার করে দেন। ওয়াহিদুল ইসলাম লাইভটা শেয়ার করে দেন। আমার তৃতীয় নাম্বার প্রপার্টি হচ্ছে 0 থেকে a f of x dx ইকুয়াল টু 0 থেকে a f of a minus x dx। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার প্রপার্টি। এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার প্রপার্টি। এই প্রপার্টিটার বৈশিষ্ট্য হচ্ছে যদি লোয়ার লিমিট 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করে দেন, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করে দেন, তাহলে ইন্টিগ্রাল ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে তৃতীয় নাম্বার প্রপার্টির বৈশিষ্ট্য। তৃতীয় নাম্বার প্রপার্টির বৈশিষ্ট্য বা তৃতীয় নাম্বার প্রপার্টি থেকে আমরা যে মেসেজটা পাচ্ছি, কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করেন, তাহলে ইন্টিগ্রাল ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে তৃতীয় নাম্বার প্রপার্টি। এই প্রপার্টি দিয়েই কিন্তু এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক আমরা করতে পারি। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক এই প্রপার্টি দিয়ে আমরা করব। প্রিয় শিক্ষার্থী, এই প্রপার্টি আপনারা মাথায় রাখবেন। আমি এখন এটা প্রমাণ করে দিচ্ছি। এটা আমি 2টা পদ্ধতিতে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। 2টা পদ্ধতিতে আপনার যা ইচ্ছা তাই আপনি এখানে ইউজ করতে পারবেন। অর্থাৎ আমি 2টা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, আপনার যে পদ্ধতিটা আপনার পছন্দ সেই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারবেন। আমি প্রথমে বাম পাশ ধরে ডান পাশ আমি প্রমাণ করব। এটা হচ্ছে ফার্স্ট মেথড, প্রথম পদ্ধতি। লেট ধরে নিলাম i ইকুয়াল টু 0 থেকে a f of x dx। প্রিয় শিক্ষার্থী, আমি x এর স্থলে যে দেখেন এখানে আর্গুমেন্ট হচ্ছে x, আর এখানে আর্গুমেন্ট দেখতে পাচ্ছেন a minus x। আমি x এর স্থলে a minus x বসাবো, এটাই স্বাভাবিক। আমি x এর স্থলে a minus x না বসিয়ে a minus t বসাবো বা a minus z বসাবো, মানে সরাসরি আপনি a minus x বসাইতে পারবেন না, তাহলে আমাদের একটু প্রবলেম হবে। পরে কিন্তু অটোমেটিক্যালি যেটা x এ কনভার্ট হবে আমাদের প্রথম প্রপার্টি অনুযায়ী, পরে আসতেছি সেটি। তাহলে সুতরাং এখানে পাচ্ছি আমরা dx ইকুয়াল টু মাইনাস dz, যেহেতু এটা কনস্ট্যান্ট, সাথে সাথে লিমিটের পরিবর্তন আসবে। কেন? আমরা x ভেরিয়েবল থেকে z ভেরিয়েবলে যাচ্ছি। x এর লিমিট ছিল 0 থেকে, যেহেতু x ভেরিয়েবল থেকে z ভেরিয়েবলে যাচ্ছি, তাহলে x এর লিমিট থেকে আমাকে z এর লিমিটে ট্রান্সফার হতে হবে। তাহলে z, আপনি x এর মান যদি 0 এখানে বসান, z এর মান আপনি a পাবেন। x এর মান a বসালে z এর মান আপনি 0 পাবেন। প্রিয় শিক্ষার্থী, এই মানগুলো এখানে বসান। তাহলে সুতরাং 0 থেকে a f of x dx, এখানে যদি আপনি মানগুলা বসাই দেন,
যখন জিরো তখন এ, যখন এ তখন জিরো। এফ অফ এক্স এর স্থলে আমি বসাবো এ মাইনাস জেড, আর ডিএক্স সমান আমি বসাবো মাইনাস ডি জেড। প্রিয় শিক্ষার্থী, এই যে মাইনাস ওয়ানটার সামনে নিয়ে আসুন। এ থেকে জিরো, এফ অফ এ মাইনাস জেড ডি জেড। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় নম্বর প্রপার্টি নিশ্চয় আপনাদের মনে পড়ে, আপার লিমিটকে লোয়ারকে যদি আপার করে দেন তাহলে সামনে একটা নেগেটিভ চিহ্ন আসা লাগবে। তাহলে এই যে প্রদত্ত যে মাইনাস ওয়ান সেটা তো আছেই, এখন আমি আপারকে লোয়ারকে আপার করে দিলাম, তাহলে দ্বিতীয় নাম্বার প্রপার্টি অনুযায়ী সামনে একটা মাইনাস ওয়ান আনা লাগবে, ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে জিরো থেকে এ, এফ অফ এ মাইনাস জেড ডি জেড। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে প্রপার্টি নাম্বার ওয়ান। প্রপার্টি ওয়ানে কি বলছিলাম, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের স্থলে অন্য আরেকটা যদি ভেরিয়েবল বসান, আপনি জেড এর স্থলে এক্স বসান, জেড এর স্থলে ওয়াই বসান, আপনি একটা ভেরিয়েবলের স্থলে অন্য আরেকটা যদি ভেরিয়েবল বসান তাহলে লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না। সে অনুযায়ী আমি জেড এর স্থলে এক্স বসাবো এক নাম্বার প্রপার্টি মোতাবেক, তাহলে লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না, তাহলে এ মাইনাস এক্স ডি এক্স। তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম জিরো থেকে এ এফ অফ এক্স ডি এক্স ইকুয়াল টু জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স। আমরা এটা প্রমাণ করলাম, দেখা যাচ্ছে, এটা আমরা প্রমাণ করলাম। তাহলে এই প্রপার্টি থেকে আমরা কি মেসেজ পেলাম, সেটি হচ্ছে কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট যদি জিরো হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করেন, ইন্টিগ্রাল ভ্যালুর উপরে কোনো প্রভাব পড়বে না, ইন্টিগ্রাল ভ্যালু সেম পাবেন। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর প্রপার্টি। আমার কথা ছিল আমি দুইটা মেথডে আপনাদেরকে প্রমাণ করে দেব, বাম পক্ষ ধরে ডান পক্ষ। এখন আমি দ্বিতীয় মেথড দেখাচ্ছি, এবার ডান পক্ষ ধরে বাম পক্ষ প্রমাণ করব, অর্থাৎ ডান পাশ এটা ধরে আমি বাম পাশ প্রমাণ করব। সেকেন্ড মেথড, ডান পাশ জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স। প্রিয় শিক্ষার্থী, এখানে আর্গুমেন্ট হচ্ছে এ মাইনাস এক্স, আর যেটা প্রমাণ করতে যাচ্ছি ওখানকার আর্গুমেন্ট হচ্ছে ওই যে ফাংশনটার আর্গুমেন্ট হচ্ছে এক্স। তাহলে আমি এক্স মাইনাস এক্স এর স্থলে এক্স বসানোর কথা ছিল, কিন্তু সরাসরি এক্স বসাইতে পারবো না, আমরা অন্য একটা ভেরিয়েবল বসাবো। আমি এখানে এ মাইনাস এক্স সমান জেড বসাবো, তাহলে সুতরাং মাইনাস ডিএক্স সমান ডি জেড। তাহলে এখানে পাচ্ছি আমরা ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডি জেড, সাথে সাথে লিমিটের পরিবর্তন, আগে ছিল এক্স এর লিমিট, এখন জেড এর লিমিট। এখানে জিরো থেকে এ, আপনি এক্স এর মান জিরো বসালে আপনি জেড এর মান এ পাবেন, এক্স এর মান এ বসালে জেড এর মান জিরো পাবেন, আমরা সেই মানগুলাই বসাবো। তাহলে এখানে যখন জিরো তখন জেড এর মান এ, যখন এক্স এর মান এ তখন জেড এর মান জিরো। এফ অফ এ মাইনাস এক্সটাকে আপনি জেড ধরছিলেন, তারপর ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডি জেড ইকুয়াল টু মাইনাস ওয়ানটা সামনে নিয়ে আসুন, তাহলে পাচ্ছি এ থেকে জিরো এফ অফ জেড ডি জেড। আমরা দ্বিতীয় নম্বর প্রপার্টি মোতাবেক আপার লিমিটকে লোয়ারকে আপার করলে কিন্তু সামনে একটা মাইনাস ওয়ান চলে আসে, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে জিরো থেকে এ এফ অফ জেড ডি জেড। প্রিয় শিক্ষার্থী, এক নম্বর প্রপার্টি থেকে আমরা বলতে পারি কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের স্থলে অন্য আরেকটা ভেরিয়েবল যদি বসান, আমি জেড এর স্থলে এক্স বসালাম, লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স ইকুয়াল টু জিরো থেকে এ এফ অফ এক্স ডি এক্স। এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার প্রপার্টি। দেখা যাচ্ছে, আমি তৃতীয় নাম্বার প্রপার্টি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে প্রমাণ করলাম। এখন একটা প্রপার্টি আছে কিংস প্রপার্টি, একটা প্রপার্টি আছে ডেফিনিট
প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে একটা কিংস প্রপার্টি আছে। আমি কিংস প্রপার্টিটা এখন আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। এটা হচ্ছে তৃতীয় নম্বর প্রপার্টি। আবার চতুর্থ নম্বর প্রপার্টি, চতুর্থ নম্বর প্রপার্টি সেটা হচ্ছে a থেকে b f of x dx equal to a থেকে b f of a plus b minus x dx. This property is known as King's property. এই প্রপার্টিকে বলা হয় কিংস প্রপার্টি। এটা হচ্ছে মানে রাজার প্রপার্টি আর কি, রাজার ধর্ম। ডেফিনিট ইন্টিগ্রালের কিংস প্রপার্টি বলা হয় এই প্রপার্টিকে। এই প্রপার্টি আমরা দুটা পদ্ধতিতে প্রমাণ করতে পারি। আমরা বাম পাশ ধরে ডান পাশ প্রমাণ করতে পারবো, আবার ডান পাশ ধরে বাম পাশ প্রমাণ করতে পারবো। আমি একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যেহেতু আজকে আমরা অনেকগুলা ইনশাল্লাহ ক্লাস নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বাম পাশ ধরে ডান পাশ প্রমাণ করব। এই যে কিংস প্রপার্টির মূল মেসেজ হচ্ছে কোন একটা ডেফিনিট ইন্টিগ্রাল, এখানে এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, আর ইন্টিগ্র্যান্ডের ভিতরে যে এক্সট্রা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফাংশনটার আর্গুমেন্ট। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট উভয়টা যোগ করার পরে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করেন, ইন্টিগ্রাল ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। ইন্টিগ্রাল ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। একটু আগে তৃতীয় নম্বর যে প্রপার্টিটা আমরা প্রমাণ করছি, ওই প্রপার্টি কিন্তু এই প্রপার্টিটার একটা অনুসিদ্ধান্ত, কিংস প্রপার্টির অনুসিদ্ধান্ত। আমি বলছিলাম আপনাদেরকে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তৃতীয় নম্বর প্রপার্টি ইউজ করে আমরা করব। আর তৃতীয় নম্বর প্রপার্টি কিন্তু মূলত এই প্রপার্টিরই একটা অনুসিদ্ধান্ত, এই জন্য এই প্রপার্টিটাকে বলা হয় কিংস প্রপার্টি। দেখা যাচ্ছে এই প্রপার্টিটাকে বলা হয় কিংস প্রপার্টি। আসমাউল হুসনা আমার লাইভটা একটু শেয়ার করেন। আমি এখন এটা ধরে এটা প্রমাণ করব, প্রমাণ করে দিচ্ছি। কই আপনাদের ফার্স্ট ইয়ারের বাকিরা কই? এরা তো সবাই আসার কথা। এই চ্যাপ্টারটা আপনাদেরকে ইয়াতে পড়ানো হয় নাই, অফলাইনে পড়াতে পারি নাই। অনেকে অফলাইনে পাইছে, যেহেতু আপনারা লাস্ট আসছেন এই জন্য তো আমি এক্সট্রা সময় দিয়ে আপনাদেরকে কভার করে দিচ্ছি। তো বাকিরা এখানে লাইভে আসার উচিত ছিল, তো সবাই টিউশনি করে ইয়া করে। আচ্ছা যাই হোক, আমি এটা ধরে এটা প্রমাণ করব। লেট এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী আমি এটা ইকুয়াল টু এটা প্রমাণ করব। দেখুন এখানে ইন্টিগ্র্যান্ডের আর্গুমেন্ট হচ্ছে এক্স, আর এখানে ইন্টিগ্র্যান্ডের আর্গুমেন্ট হচ্ছে এ প্লাস বি মাইনাস এক্স। তাহলে আমি এক্স এর স্থলে এ প্লাস বি মাইনাস এক্স বসানোর কথা ছিল। আমি বলছিলাম না সরাসরি এক্স বসাতে পারবেন না, আমি তাহলে এক্স এর পরিবর্তে বসাবো এ প্লাস বি, এক্স না বসিয়ে নতুন আর একটা ভেরিয়েবল বসালাম। তাহলে এবার ডি এক্স সমান কত? মাইনাস ডি জেড, যেহেতু এ বি কনস্ট্যান্ট, সাথে সাথে লিমিট এর পরিবর্তন হবে। আগে ছিল এক্স এর লিমিট, এখন জেড এর লিমিট। এক্স এর লিমিট ছিল এ থেকে বি, আপনি এক্স এর মান এ বসাই দেন, তাহলে জেড এর মান বি পাবেন। এক্স এর মান বি বসালে জেড এর মান আপনি এ পাবেন। এইগুলি আপনি এখানে বসাই দেন, তাহলে পাচ্ছি যখন এ তখন জেড এর ভ্যালু হচ্ছে বি, যখন বি তখন এ। এফ অফ এক্স সমান আপনি বসাচ্ছেন এ প্লাস বি মাইনাস জেড, আর ডি এক্স সমান হচ্ছে মাইনাস ডি জেড ইকুয়াল টু মাইনাস ওয়ানটা সামনে নিয়ে আসুন, তাহলে পাচ্ছি বি থেকে এ, এফ অফ এ প্লাস বি মাইনাস জেড, আর এখানে পাচ্ছি আমরা ডি জেড। প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে বলছিলাম দ্বিতীয় নম্বর প্রপার্টি কোন একটা, এটা তো চতুর্থ নম্বর প্রপার্টি। দ্বিতীয় নম্বর প্রপার্টি থেকে আমরা কি মেসেজটা পাইছিলাম? আপার লিমিটকে লোয়ার, লোয়ারকে যদি আপার করেন সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। আমি ভাই আপারকে লোয়ার করে দিলাম, লোয়ারকে আপার করে দিলাম, সামনে একটা মাইনাস ওয়ান চলে আসবে। তাহলে এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ডি জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান প্লাস ওয়ান। তাহলে এ থেকে বি এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ডি জেড।
প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা বলি, -1 ইন্টু -1 সমান কিন্তু +1। আমরা যে বলি মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে সম্পূর্ণ একটা রং কথা। মাইনাসে মাইনাসে প্লাস নামে কোনো শব্দ ম্যাথমেটিক্সে নাই, বলতে হবে -1 ইন্টু -1 সমান +1। প্রিয় শিক্ষার্থী, এবার আমি আপনাদেরকে প্রথম প্রপার্টির কনসেপ্ট এখানে ইউজ করতে বলবো। প্রথম প্রপার্টি কি ছিল? কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের পরিবর্তে অন্য আরেকটা ভেরিয়েবল বসালে লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে আমি এখন জেডের স্থলে এক্স বসালাম, বললাম, প্রমাণও করে দিয়েছি লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম এ থেকে বি এফ অফ এক্স ডি এক্স ইকুয়াল টু এ থেকে বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এই প্রপার্টিটাকে বলা হয় কিংস প্রপার্টি অফ ডেফিনিট ইন্টিগ্রাল। এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের কিংস প্রপার্টি। তাহলে এই প্রপার্টি থেকে আমরা কি মেসেজ পাই? কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট যোগ করার পরে ইন্টিগ্র্যান্ড থেকে এক্সট্রা বিয়োগ করলে যে ইন্টিগ্রাল ভ্যালু তার কোনো পরিবর্তন হয় না। এবং আমি আপনাদেরকে বলেছিলাম এটা চতুর্থ নম্বর প্রপার্টি, তৃতীয় নম্বর প্রপার্টি প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউজ হবে। তাহলে এটা থেকে কিন্তু আপনি তৃতীয় নম্বর প্রপার্টি পাবেন। বুঝতে পারছেন? আমরা যদি এ সমান 0 বসাই তাহলে কি পাই? তাহলে পাই 0 থেকে বি এফ অফ এক্স ডি এক্স ইকুয়াল টু 0 থেকে বি এফ অফ বি মাইনাস এক্স ডিএক্স। এটাই ছিল আমাদের তৃতীয় নম্বর প্রপার্টি। এটা ছিল তৃতীয় নম্বর প্রপার্টি। তাহলে এই কিংস প্রপার্টির অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের তৃতীয় নম্বর প্রপার্টি। এই তৃতীয় নম্বর প্রপার্টি ম্যাক্সিমাম বলতে গেলে 99% অঙ্কের মধ্যে ইউজ হয় এই চ্যাপ্টারে। এই জন্য এই প্রপার্টিটাকে বলা হয় কিংস প্রপার্টি। তাহলে আমরা চতুর্থ নম্বর প্রপার্টি পর্যন্ত প্রমাণ করলাম। এবার হচ্ছে পঞ্চম নাম্বার প্রপার্টি। প্রিয় শিক্ষার্থী, এখন পঞ্চম নাম্বার প্রপার্টি। মোহাম্মদ সাজ্জাদ FM ইব্রাহিম ভাই, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন, অপরজনকে দেখার সুযোগ করে দেন। আমি তো সবসময় এরকম পাবলিক আসি না, মাঝে মাঝে আসি আপনাদের সুবিধার জন্য, তো একটু সুযোগ করে দেন। আমি ক্লাস নিই তো প্রাইভেট গ্রুপে, আমার পার্সোনাল যে প্রাইভেট গ্রুপ আছে, পেইড গ্রুপ, ওখানে ক্লাস নিই, মাঝে মাঝে লাইভ নিই আপনাদের সুবিধার জন্য। তো এই লাইভটা একটু শেয়ার করবেন। আমি পঞ্চম নাম্বার প্রপার্টি এখন প্রমাণ করব প্রিয় শিক্ষার্থী। সেটা কি? সেটা হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স প্লাস সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এখানে অবশ্যই এ ইজ লেস দেন সি ইজ লেস দেন বি। তার মানে ধরে নেন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। আপনি এ থেকে বিতে যাচ্ছেন, তাহলে এ থেকে সিতে আসবেন, আবার সি থেকে বিতে আসবেন, মানে বিষয়টা ওইরকম আর কি। তাহলে সিটা এ এবং বি এর মাঝখানে অবস্থান করে। এই প্রপার্টিটা আমরা এখন প্রমাণ করবো ইনশাল্লাহ। সবার মনোযোগ চাই। এটা হচ্ছে পঞ্চম নাম্বার প্রপার্টি। এটা হচ্ছে পঞ্চম নাম্বার প্রপার্টি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি পঞ্চম নাম্বার প্রপার্টি প্রমাণ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল, এবং আমি শুরুতেই বলছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্টটা সবসময় একটা এক্সের, মানে এখানে যদি আমাদের ইন্টিগ্রালটা যদি এক্স এর ফাংশন হয়, আউটপুটটাও কিন্তু এক্স এর ফাংশন হবে, তবে সেম ফাংশন হবে না, এটা মাথায় রাখবেন। এবার আমি রাইট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে চাই। এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স প্লাস সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স। দিস ক্যান বি রিটেন এস, এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এ থেকে সি, প্লাস এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সি থেকে বি ইকুয়াল টু, এখানে লিখি ইকুয়াল টু বাই, এটা সমান তো আপনি বড় হাতের এফ অফ এক্স ধরছিলেন, বসাই দেন এ থেকে সি, প্লাস এটাকে আপনি বড় হাতের এফ অফ এক্স ধরছিলেন, তাহলে পাচ্ছি সি থেকে বি। এবার আপনি আপার লিমিট লোয়ার লিমিট বসান, তাহলে এফ অফ সি মাইনাস এফ অফ এ,
এবার এখানে আসুন, এফ অফ বি মাইনাস এফ অফ সি। প্রিয় শিক্ষার্থী, দিস অ্যান্ড দিস ক্যান্সেল। এফাকে আর একটা কথা বলি, যোগ বিয়োগের সময় এরকম এরকম করে ক্যান্সেল করতে যাবেন না। এইরকম ক্যান্সেল করা বিলকুল হারাম, এটা করা যাবে না। তাহলে রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা লিখতে পারি এফ অফ এক্স এ থেকে বি লিখতে পারি। তো এই তো আপনি আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান, এটাই পাবেন। এবার আমরা এটা সমান এটা লিখব, তাহলে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, তাহলে পাচ্ছি এ থেকে বি। প্রিয় শিক্ষার্থী, আবার এটাকে সরাসরি আপনি লিখতে পারবেন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। এখানে মাঝে এখন বর্তমানে ফুটাগুলা দেয় না, তাহলে আমরা এটা সমান এটা প্রমাণ করলাম, তার মানে এটার অর্থ যা এটার অর্থ তা। এটা হচ্ছে আমাদের ৫ম নাম্বার প্রপার্টি। দেখা যাচ্ছে সাগর হুদা, ওয়ালাইকুম আসসালাম। আপনি ওয়াহিদুল ইসলাম, হ্যাঁ এটা আমার এনটিআরসি এর আলাদা পেজ না, আলাদা প্রাইভেট গ্রুপ আছে। এনটিআরসি এর আলাদা প্রাইভেট গ্রুপ আছে, ওখানে যারা টাকা পে করে তাদেরকে ওখানে যুক্ত করি আর কি। আর মাঝে মাঝে এরকম আপনাদের জিনিসটা অবগতির জন্য মাঝে মাঝে পাবলিক লাইভ ক্লাস নিই। যেমন আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সব ইয়ারের ক্লাস নেওয়ার জন্য। এরপরে সেকেন্ড ইয়ার পড়াবো, সেকেন্ড ইয়ারের ওই চ্যাপ্টারটাও কিন্তু এনটিআরসি এর মধ্যে আছে। হ্যাঁ, যারা এনটিআরসি এর আমার কাছে ভর্তি হতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি তখন আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে ভর্তি হতে হয় সেটা বলে দেবো। এগুলা কিন্তু এনটিআরসি এর মধ্যে আছে সিলেবাসে। এবার হচ্ছে আমাদের লাইভটা একটু শেয়ার করুন ভাই, এটাও আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। এই যে মাঝে মাঝে আমি আপনাদেরকে পাবলিকলি ক্লাসগুলো নিই, আমি তো আপনাদের কাছ থেকে টাকা খুঁজতেছি না। লাইভটা তো অন্তপক্ষে শেয়ার করবেন, এই ভদ্রতাটুকু আপনার কাছ থেকে আমি আশা করি। এবার হচ্ছে ৬ নম্বর প্রপার্টি। ৬ নম্বর প্রপার্টির মধ্যে দুইটা প্রপার্টি আছে। ৬ নম্বর প্রপার্টির ভিতরে দুইটা প্রপার্টি, ৬ নম্বর প্রপার্টির ভিতরে দুইটা প্রপার্টি। ৬ নম্বর প্রপার্টি সেটা হচ্ছে জিরো থেকে টুয়াইসে এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু জিরো থেকে এফ অফ এক্স ডিএক্স ইফ f of twice a minus x equal to f of x হয়। আর যদি f of twice a minus x equal to minus f of x হয়, এত এর মান 0। এখানে কিন্তু দুইটা প্রপার্টি, অর্থাৎ এখানে কিন্তু আমরা বলতে পারি ৬ নাম্বার এবং ৭ নাম্বার দুইটা প্রপার্টি একসাথে। তাহলে এই দুইটা প্রপার্টির মেসেজটা কি? লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি 2 এর গুণিতক হয়, লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি 2 এর গুণিতক হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সটা বিয়োগ করার পরে আগের সেই ইন্টিগ্র্যান্ড যদি পাওয়া যায়, তাহলে আপার লিমিটকে 2 দিয়ে ভাগ করবেন, বামে 2 দিয়ে গুণ করবেন। আর যদি একটা সামনে নেগেটিভ চিহ্ন চলে আসে, তাহলে এত এর মান সরাসরি 0। আমরা এই দুইটা প্রপার্টি একসাথে আমরা প্রমাণ করব ইনশাল্লাহ। সবার মনোযোগ চাই। প্রিয় শিক্ষার্থী, 0 থেকে টুয়াইসে এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি 0 থেকে এফ অফ এক্স ডিএক্স প্লাস এ থেকে টুয়াইসে এফ অফ এক্স ডিএক্স। ওই যে একটু আগেই আপনাদেরকে শিখাইছিলাম, এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স প্লাস সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এখানে আমাদের সিটা এ এবং বি এর ভিতরে অবস্থান করে। তাহলে দেখুন আমার এটা 0 এবং টুয়াইস এর ভিতরে অবস্থান করে, তাহলে আমরা এই ইন্টিগ্রালটাকে সেভাবে এই ফরম্যাটে আমরা লিখতেই পারি। তাহলে আমি একটা আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা চিত্র অঙ্কন করি। এটা যদি আমাদের 0 হয়,
এই বিন্দুটা যদি টুয়াইস এ হয় তাহলে মাঝখানেরটা হচ্ছে আমাদের এ, তাহলে 0 থেকে টুয়াইস এ সমান 0 থেকে আবার এ থেকে টুয়াইস এ। প্রিয় শিক্ষার্থী, 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স এটার আমি কোনো পরিবর্তন করব না, তার মানে ডান পাশের ফার্স্ট ইন্টিগ্রাল যেভাবে আছে ওভাবেই থাকবে। আমি দ্বিতীয় ইন্টিগ্রাল নিয়ে একটু কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমি এখন এক্স এর স্থলে, এই যে দেখেন এক্স এর স্থলে আমি টুয়াইসে মাইনাস সরাসরি এক্স না বসে জেড বসাবো, তাহলে পাচ্ছি ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। সাথে সাথে লিমিটের পরিবর্তন, আগে ছিল এক্স এর লিমিট, এখন জেড এর লিমিট। এ থেকে টুয়াইসে লিমিট, এক্স এর মান এ বসালে জেড এর মান এ পাবেন, এক্স এর মান টুয়াইসে বসালে জেড এর মান 0 পাবেন। এই মানগুলো আমরা এখানে বসাবো। যখন এ তখন এ, যখন টুয়াইস এ তখন 0। এফ অফ এক্স সমান টুয়াইস এ মাইনাস জেড, আর ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড ইকুয়াল টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স মাইনাস 1টা সামনে নিয়ে আসুন, এ থেকে 0 এফ অফ টুয়াইস এ মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, আবার সেই দ্বিতীয় নাম্বার প্রপার্টি, আপার লিমিটকে লোয়ার, লোয়ারকে আপার করলে সামনে আরেকটা নেগেটিভ চলে আসবে, সে -1 আর এখানকার -1 মিলে +1, তাহলে 0 থেকে এ এফ অফ টুয়াইস এ মাইনাস জেড আর ডিজেড। প্রিয় শিক্ষার্থী, 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স প্লাস আবার প্রথম প্রপার্টি আমরা ইউজ করব। প্রথম প্রপার্টি ছিল ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের স্থলে অন্য আরেকটা ভেরিয়েবল বসালে লিমিটের কোনো প্রভাব পড়বে না। আমি জেড এর স্থলে এক্স বসাতে চাই, লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না। 0 থেকে এ এফ অফ টুয়াইস এ মাইনাস এক্স ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, কাজ প্রায় শেষের দিকে। 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, আমাদের শর্ত ছিল এফ অফ টুয়াইস এ মাইনাস এক্স সমান যদি এফ অফ এক্স হয়। দেখুন শর্ত হচ্ছে যদি এফ অফ টুয়াইস এ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, তাহলে বসান এফ অফ টুয়াইস এ মাইনাস এক্স সমান এফ অফ এক্স বসাই দেন। তাহলে বসালাম, এটার এটা সেম কিনা নিচে লিখলে দেখা যাবে, নিচে লিখলে দেখা যাবে, নিচে লিখলে দেখা যাবে। হিরু দে, হিরু দে, হিরু দে, হিরু আপনি একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিবেন। দেখুন এটা এবং এটা সেম, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমরা কি এখানে মেসেজ পাচ্ছি, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 এর গুণিতক, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 এর গুণিতক। যদি আমরা আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সটা যদি আমরা বিয়োগ করি, আগের সেই ইন্টিগ্র্যান্ড যদি পাওয়া যায়, তাহলে আপার লিমিটকে 2 দিয়ে ভাগ করবেন, বামে 2 দিয়ে গুণ করবেন। আমি 6 নম্বর প্রপার্টিটা প্রমাণ করলাম। এবার 7 নম্বর প্রপার্টি, যদি আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সটা বিয়োগ করার পরে আগের সেই ইন্টিগ্র্যান্ড যদি পাওয়া যায়, তবে সামনে যদি একটা নেগেটিভ চিহ্ন চলে আসে, সামনে যদি একটা নেগেটিভ চিহ্ন চলে আসে, এত এর মান সরাসরি 0, তাহলে এত এর স্থলে আমরা মাইনাস এফ অফ এক্স বসাবো। তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসলাম। দেখুন দিস অ্যান্ড দিস ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত, দে আর বেনিস টু ইচ আদার, তাহলে আমরা ক্যালকুলেশন করলে 0 পাবো। শর্ত হচ্ছে এখানে মাইনাস এফ অফ এক্স। আমরা 7 নাম্বার প্রপার্টিটাও একসাথে প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরো একসাথে 2টা প্রপার্টি প্রমাণ করব, 8, 9। আমরা আরো 2টা প্রপার্টি প্রমাণ করব, 8, 9। আরো 2টা প্রপার্টি আমরা প্রমাণ করব। সৈয়দ নুরুল আজিম, একটু পারলে লাইভটা শেয়ার করেন। আমি 6 এবং 7 এই 2টা প্রপার্টি আপনাদেরকে প্রমাণ করে দিলাম। এখন আরো 2টা প্রপার্টি প্রমাণ করে দিচ্ছি, 8 নাম্বার এবং 9 নাম্বার। 8 নাম্বার এবং 9 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার। সবার মনোযোগ চাই। 8 নাম্বার এবং 9 নাম্বার প্রপার্টি একসাথে, সেটা হচ্ছে
মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স হবে যদি এফ অফ এক্সটা ইভেন ফাংশন হয়, এফ অফ এক্সটা ইভেন ফাংশন হয়, দ্যাট ইজ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়, আর এতের মান সরাসরি শূন্য হবে যদি এফ অফ এক্সটা ওড ফাংশন হয়, এফ অফ এক্সটা ওড ফাংশন হয়, দ্যাট ইজ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। বাই ইভেন শব্দটার মধ্যে 4টা বর্ণ আছে, এই 4 জুট না বিজুট? অবশ্যই জুট। তাহলে মনে রাখবেন ইভেন শব্দটার অর্থ হচ্ছে জুট, আর অড শব্দটার মধ্যে 3টা বর্ণ আছে, 3 জুট না বিজুট? বিজুট। তাহলে মাথায় রাখবেন অড শব্দের অর্থ হচ্ছে বিজুট। আপনারা জুট সংখ্যা বিজুট সংখ্যা জানেন, চিনেন। এখন জুট ফাংশন বিজুট ফাংশন সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। ধরে নিলেন একটা ফাংশন cos x, আমরা এই ফাংশনে এক্স এর স্থলে মাইনাস এক্স বসাবো, এক্স এর স্থলে মাইনাস এক্স বসাবো। প্রিয় শিক্ষার্থী, cos অফ মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, তার মানে cos x। আবার সেই cos x সমান আমি এফ অফ এক্স এখানে বসাতে পারি। তার মানে আমরা কি জানলাম? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে আমাদের এই শর্ত ফুলফিল করলো। কোন একটা ফাংশনে এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে আগের সেই ফাংশনটা যদি পাওয়া যায়, ওই ফাংশনটাকে বলবো আমরা ইভেন ফাংশন। কি বলবো আমরা? ইভেন ফাংশন। আর একটা ফাংশন নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের sin x। আমরা এক্স এর স্থলে মাইনাস এক্স বসাবো, তাহলে আমরা সবাই জানি সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তথা মাইনাস সাইন এক্স ইকুয়াল টু মাইনাস 1টা রেখে দেন, সাইন এক্স সমান আবার এই এফ অফ এক্সটা বসিয়ে দেন। তাহলে আমরা পেয়ে গেলাম এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। যদি কোনো ফাংশনে এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে আগের সেই ফাংশনটা যদি পাওয়া যায়, তবে সামনে একটা নেগেটিভ চিহ্ন যদি চলে আসে, ওই ফাংশনটাকে বলবো আমরা অড ফাংশন। ওই ফাংশনটাকে বলবো আমরা অড ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এই দুটা প্রপার্টির মধ্যে অড এবং ইভেন ফাংশনের বিষয় জড়িত। তাহলে অড ফাংশন আর ইভেন ফাংশন আমরা জানলাম। তাহলে এই দুটা প্রপার্টির মূল কনসেপ্ট একটু আপনাদেরকে শিখিয়ে দিই। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, ইন্টিগ্র্যান্ড যদি আমাদের ইভেন ফাংশন হয়, তাহলে লোয়ার লিমিটকে 0 করে দিবেন, বামে 2 দিয়া গুণ করবেন। আর ইন্টিগ্র্যান্ড যদি অড ফাংশন হয়, এত এর মান সরাসরি 0। প্রিয় শিক্ষার্থী, আমি এখন প্রমাণ করে দিচ্ছি। মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স, এটাকে লেখা যায় মাইনাস এ থেকে এ এফ অফ মাইনাস এ থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স লেখা যায়। একটু আগে আমরা এই যে 5 নাম্বার যে প্রপার্টি, ওই প্রপার্টির গ্রামারটা আমরা এখানে ইউজ করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি ডান পাশের দ্বিতীয় নম্বর ইন্টিগ্রাল যেভাবে আছে ওভাবে রেখে দেবো, ওটার কোনো পরিবর্তন করব না, কারণ এই অংশ বিশেষ এখানে দেখতে পাচ্ছি। এই কারণে এখন এটার আমরা পরিবর্তন করব ডান পাশের ফার্স্ট ইন্টিগ্রালে। এখন আমরা ডান পাশের ফার্স্ট ইন্টিগ্রালে এক্স এর স্থলে আমি মাইনাস জেড বসাবো। ওই যে দেখেন এক্স এর স্থলে মাইনাস এক্স, আমি তো সরাসরি আর মাইনাস এক্স বসাতে পারবো না, একটু আগে বলছিলাম। এক্স এর স্থলে মাইনাস জেড বসাবো, তাহলে এখানে পাচ্ছি ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, সাথে সাথে লিমিটের চেঞ্জ। আগে ছিল এক্স এর লিমিট জেড এর লিমিট, এখানে মাইনাস এ থেকে 0, এক্স এর মান মাইনাস এ বসালে জেড এর মান এ, এক্স এর মান 0 বসালে জেড এর মান 0। আমরা এই মানগুলা বসাবো। তাহলে দেখুন মাইনাস এ হলে তাহলে এখানে এ হবে, আপার লিমিট 0 যখন, তখন জেড এর মান হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থী, এখানে পাচ্ছি আমরা এফ অফ এক্স এর স্থলে আপনি মাইনাস জেড বসাইছেন, ডিএক্স সমান আমরা মাইনাস ডিজেড আছে ওভাবেই থাকবে, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা এই -1টার সামনে নিয়ে আসলাম,
এ থেকে 0 এফ অফ জেড ডিজেড প্লাস 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আবার দ্বিতীয় নাম্বার প্রপার্টির দিকে নিয়ে যাই। দ্বিতীয় নাম্বার প্রপার্টির যে মেসেজটা আমরা শিখেছি বা প্রমাণ করছি একটু আগে, সেটা হচ্ছে কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপারকে লোয়ার, লোয়ারকে আপার করলে আর একটা -1 দিতে হয় সামনে। তাহলে সেই -1 এ -1 +1, তাহলে এখানে পাবেন 0 থেকে এ এফ অফ মাইনাস জেড ডিজেড প্লাস এক্স এর জেড এর পরিবর্তে আমি এখন এক্স বসাবো, তাহলে লিমিটের উপর কোনো পরিবর্তন হবে না। তাহলে এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স। আমরা এখানে প্রথম প্রপার্টি ইউজ করলাম, ইকুয়াল টু, আমি এটার কাজ একটু পরে করব, জায়গায় রাখছি। তাহলে 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, কথা কি ছিল, যদি আমাদের ফাংশনটা ইভেন হয় তার মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয়, তাহলে এফ অফ মাইনাস এক্স এর পরিবর্তে আপনি এফ অফ এক্স বসাই দেন, 0 থেকে এফ অফ এক্স ডিএক্স। এই শর্ত, তার মানে ফাংশনটা ইন্টিগ্রেন্টটা যখন ইভেন, দেখুন এটার এটা সেম, তাহলে দুটা সেম যোগ করে দেন, তাহলে 2 × 0 থেকে এফ অফ এক্স ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, যখন ফাংশনটা ইভেন ফাংশন, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, ইন্টিগ্র্যান্ড যদি ইভেন ফাংশন হয়, লোয়ার লিমিটকে 0 করে দিবেন, বামে 2 দিয়া গুণ করবেন। এটা হচ্ছে 8 নাম্বার প্রপার্টি। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার প্রপার্টি। মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আজম, পারলে লাইভটা একটু শেয়ার করে দেন। এবার হচ্ছে 9 নাম্বার প্রপার্টি, তার মানে এত এর মান 0 হবে যদি ইন্টিগ্র্যান্ডটা অড ফাংশন হয়, সব ঠিক থাকবে। অড ফাংশন কখন হবে, যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয়। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স এখানে বসাই দেন। তাহলে এফ অফ মাইনাস এক্স এর স্থলে আপনি মাইনাস এফ অফ এক্স বসাই দিলাম। দিস অ্যান্ড দিস ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত, দেয়ার বেনিস টু ইচ আদার, তাহলে 0 হয়ে যাবে যদি আমাদের ফাংশনটা অড ফাংশন হয়। আমরা একসাথে 9 নাম্বার প্রপার্টিটাও প্রমাণ করে ফেললাম। এই 9টা প্রপার্টি অনার্সের জন্য ইম্পর্টেন্ট। এই 9টা প্রপার্টি এনটিআরসি এর জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা 15টা অঙ্ক করব। এখন আমি আপনাদেরকে 15টা অঙ্ক দেখাবো। 15টা অঙ্ক দেখাবো। এই যে একটু নেটে ডিস্টার্ব করতেছে, আমরা তো বাংলাদেশি লোক, তাই না? আমরা হচ্ছে বাংলাদেশি লোক। এখানে কোয়ালিটি বলতে আপনি পাবেন না, এদেশে কোয়ালিটি বলতে আপনি পাবেন না। মোহাম্মদ ফরিদ, আপনি লাইভটা একটু শেয়ার দেন। তাহলে আমরা এতক্ষণ 9টা প্রপার্টি প্রমাণ করছি, ক্যালকুলাসের বেসিক আলোচনা করেছি। এখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালে 15টা অঙ্ক করবো ইনশাল্লাহ। সবার দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর অঙ্ক, প্রবলেম নাম্বার 1, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে। বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ আমার তো নিজস্ব কিছু কৌশল আছে, তাই না? নাহলে লাভলু স্যার তো এমনি হয় নাই। আমার নিজস্ব কিছু কৌশল আছে, কৌশলগুলো শিখিয়ে দেব। সেই কৌশলগুলোর মাধ্যমে আমি 12টা 13টা 15টা অঙ্ক করবো 10 মিনিটে, 10 মিনিটও লাগবে না। প্রুভ দ্যাট 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 sin x divided by sin x plus cos x dx equal to pi divided by 4। এটা মেজর নন মেজরে অনেকবার পরীক্ষা আসছে, বিএসসি পাসে অনেকবার পরীক্ষা আসছে। এনটিআরসি প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, এত এর মানটা কত। প্রিয় শিক্ষার্থী, আপনি পরীক্ষার হলে অঙ্ক করার সুযোগটা পাবেন না, কারণ আপনার জন্য
প্রতি অঙ্কে সর্বোচ্চ 33 সেকেন্ড থেকে 35 সেকেন্ড সময় বরাদ্দ থাকবে। সলিউশনটা দেখুন, আমরা এত এর ভ্যালু এটা প্রমাণ করব, এটাকে আমরা আই ধরে নেব। আই ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স দিলাম, এটার 1 নাম্বার। আমি আপনাদেরকে 3 নাম্বার প্রপার্টি যখন প্রমাণ করে দিয়েছিলাম তখন বলছিলাম এই অধ্যায়ে প্রত্যেকটা অঙ্কের মধ্যে 3য় নাম্বার প্রপার্টি অ্যাপ্লাই হবে। 3য় নাম্বার প্রপার্টি আপনারা বলে গেছেন কিনা জানি না, একটু আগেই তো আমি প্রমাণ করছি। 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এটা হচ্ছে 3য় নাম্বার প্রপার্টি। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট 0, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সট্রা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থী, এই প্রপার্টিটা ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট নন জিরো, আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সট্রা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সট্রা বিয়োগ করুন, আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সট্রা বিয়োগ করুন, আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সট্রা বিয়োগ করুন, এটাই ছিল ইন্টিগ্রেন্ড। তাহলে ডিএক্স কথা ছিল, মানের কোনো পরিবর্তন হবে না। এর মান যেরকম আই ছিল এর মানও সেরকম আই হবে। প্রিয় শিক্ষার্থী, আই ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। আপনারা কোয়ার্ডিনেট বুঝেন, 9, 10ও এখন কোয়ার্ডিনেট আছে, ইন্টারমিডিয়েট আছে। আমরা cos পাই বাই 2 মাইনাস এক্সটাকে sin পাই বাই 2 মাইনাস এক্সটাকে লিখবো আমরা cos x ডিভাইডেড বাই এটা সমান লিখবো আমরা sin x, এটা সমান লিখবো আমরা cos x dx। নিচে কিন্তু আমি আগে পরে লিখলাম, এটা দিলাম 2 নাম্বার। নাও এখন আমি 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করলে বাম পাশে টুয়াইস আই হবে, ডান পাশে 0 থেকে পাই বাই 2 কমন পাবেন, dx কমন পাবেন, হর কমন পাবেন, sin x প্লাস cos x। লবে কোনো কমন পাবেন না, লবে আছে আমাদের sin x, আর এখানে পাচ্ছেন আপনি cos x। দিস এন্ড দিস ক্যান্সেল। প্রিয় শিক্ষার্থী, আর একটা কথা বলি, আমার নোটে এবং বইতে আমার লেখা যে বইগুলি আছে এই অঙ্কগুলো মিনিমাম 5, 6, 7 মেথড, 8 মেথড, 10 মেথডও করছি। আর আমি একটা অঙ্ক যদি এখানে 10 মেথড করি, একটা লেকচার হবে 10 ঘন্টা, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তাহলে ইকুয়াল টু ক্যালকুলেশন করলে হয় 0 থেকে পাই ডিভাইড বাই 2 ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে এক্স। এখানে 0 থেকে পাই ডিভাইড বাই 2 আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তার মানে কত পাই বাই 2। আমার দরকার আয়ের মান, এটার মানটাকে আপনি আই ধরছেন, আয়ের মান দরকার, তাহলে 2 দিয়ে ভাগ দেন, তাহলে পাই ডিভাইডেড বাই 4 চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা মেজর নন মেজরে বিএসসি পাসে অনেকবার আসছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক। এবার 2য় নাম্বার যে অঙ্কটা, সব ঠিক আছে, আমি উপরে সাইনের জায়গায় cos বসিয়ে দেব, তার রেজাল্ট হচ্ছে পাই বাই 4। তাহলে এটা হচ্ছে আমাদের cos এর ভ্যালুটা পাই বাই 4 প্রমাণ করব, তার ভ্যালুটাকে আমি আই ধরলাম। আবার সেই 3য় নাম্বার প্রপার্টি, লোয়ার লিমিট 0, আপার লিমিট নন জিরো, আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সট্রা বিয়োগ করুন, মানের কোনো পরিবর্তন হবে না। মান আগে যেরকম আই ছিল এর মানুষ সেরকম আই হবে। কোয়ার্ডিনেট হিসাব করলে এখানে সাইন হবে। প্রিয় শিক্ষার্থী, এবার 1 নাম্বার 2 নাম্বার যোগ করুন, বামের আই যোগ করলে টুয়াইস আই, আর ডান পার যোগ করলে 0 থেকে পাই বাই 2 ডিএক্স কমন যায়, 0 থেকে পাই বাই 2 ডিএক্স কমন যায়, হর কমন যায়, আনকমন হচ্ছে সাইন প্লাস cos x, কাটলে সব আগের মতোই। তাহলে আই সমান হচ্ছে পাই বাই 4। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, দেখা যাচ্ছে। এবার হচ্ছে 3 নাম্বার, এবার হচ্ছে আমাদের 3য় নাম্বার অঙ্ক, দেখা যাচ্ছে। এবার হচ্ছে আমাদের 3য় নাম্বার অঙ্ক। রহমতুল্লাহ স্যার, লাইভটা একটু শেয়ার করেন রহমতুল্লাহ স্যার। এবার হচ্ছে আমাদের 3য় নাম্বার অঙ্ক, এটা হচ্ছে 3য় নাম্বার অঙ্ক। 3য় নাম্বার অঙ্কটা হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10x
dx ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4। এটা মান পাই বাই 4 এটা আমরা প্রমাণ করব। এটা মেজরদের আসছে, নন মেজরদের আসছে, বিএসসি পাসও আসছে। তাহলে এত এর মানটা পাই বাই 4 ইনশাল্লাহ আমরা প্রমাণ করব। এটার মানটাকে আমি আই ধরলাম, তাহলে এখানে পাচ্ছি i ইকুয়াল টু 0 থেকে পাই বাই 2 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10x dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। আপনারা সবাই জানেন যে 10 সমান হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। আমরা লব এবং হরকে কস এক্স দিয়া যদি গুণ করি তাহলে এখানে পাবো কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, তারপরে ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, একটু আগেই আমি এই অঙ্কটা করাইছিলাম, দ্বিতীয় নম্বর অঙ্ক। এখান থেকে দ্বিতীয় নম্বর অঙ্ক পুরোটাই আপনি কপি করে পেস্ট করবেন, আপনি এর রেজাল্ট পাই ডিভাইডেড বাই 4 পাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর অঙ্ক। চতুর্থ নম্বর অঙ্ক হচ্ছে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 10x ডিভাইডেড বাই 1 প্লাস 10x dx ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4। সলিউশনটা দেখুন, এই অঙ্কটাও অনেকবার পরীক্ষা আসছে, মেজর নন মেজরে বিএসসি পাসে। তাহলে লেট i ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 10x ডিভাইডেড বাই 1 প্লাস 10x dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 sin x ডিভাইডেড বাই cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। লব এবং হরকে আপনি cos x দিয়া যদি গুণ করুন তাহলে পাবেন sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা একটু আগেই করাইছিলাম, 1 নম্বর অঙ্ক। তার রেজাল্ট কি ছিল? পাই ডিভাইডেড বাই 4। আমরা 4টা অঙ্ক করলাম, 9টা প্রপার্টি প্রমাণ করলাম। এবার হচ্ছে আমাদের পঞ্চম নাম্বার অঙ্ক। পঞ্চম নাম্বার অঙ্ক আমি 10-এর জায়গায় এখানে কট লাগিয়ে দিলাম, তার রেজাল্ট কিন্তু পাই ডিভাইডেড বাই 4। তাহলে এটার মান হচ্ছে আমাদের আই। তাহলে আমরা আই ধরলাম কট এক্স। কটকে লিখা যায় cos x ডিভাইডেড বাই sin x। আপনি লব এবং হরকে sin x দিয়া গুণ করুন, তাহলে এখানে পাবেন আপনি sin x। এটা সেম, এটা ছিল আমার 1 নম্বর অঙ্ক আজকের, তার রেজাল্ট পাই বাই 4। তাহলে 1 নম্বর অঙ্কটা কপি করে এরপরে আপনি বসাই দিবেন, পাই বাই 4টা চলে আসবে। এবার হচ্ছে 6 নম্বর অঙ্ক। এখানে আমি কট বসাবো আর এখানে আমি বসাবো কট এক্স। এটার মান পাই বাই 4, সেটা আমরা প্রমাণ করব। এটার মানটাকে আমি আই ধরলাম, তাহলে আই ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। আর এখানে পাচ্ছি কট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কট এক্স। কট এক্স সমান আপনারা জানেন cos x ডিভাইডেড বাই sin x। এখানে cos x ডিভাইডেড বাই sin x, এখানে cos x ডিভাইডেড বাই sin x। লব এবং হরকে আপনি sin x দিয়া যদি গুণ করুন আপনি উপরে পাবেন cos x, নিচেরটা ঠিক থাকবে। এটা ছিল আজকের দ্বিতীয় নম্বর অঙ্ক। এটার মানও কিন্তু পাই বাই 4। তো প্রিয় শিক্ষার্থী, আমি 6টা অঙ্ক করালাম, 9টা প্রপার্টি প্রমাণ করলাম। আরও কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। এবার 7 নম্বর অঙ্ক। এবার 7 নম্বর প্রবলেম যেগুলো করাচ্ছি এগুলা পরীক্ষায় আসে। 7 নম্বর প্রবলেম, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইড বাই 2 রুট ওভার sin x ডিভাইডেড বাই রুট ওভার sin x প্লাস রুট ওভার cos x dx ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4। এটা আজকের প্রথম অঙ্কটার মতো হুবহু, জাস্ট প্রথম অঙ্কের মধ্যে কোনো রুট ছিল না, এখানে রুট আছে। সেম অঙ্ক, জাস্ট প্রথম অঙ্কের উপরে রুটটা বসাই দিলে হবে। এরপরও আমি করে দিচ্ছি সলিউশনটা দেখুন। এর মানটা পাই বাই 4, এটা প্রমাণ করতে হবে। আমি ধরে নিচ্ছি এর মান হচ্ছে আমাদের আই। 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 রুট ওভার sin x ডিভাইডেড বাই রুট ওভার sin x প্লাস রুট ওভার cos x dx। এটার দিলাম আমরা 1 নাম্বার।
আপনাদেরকে কিংস প্রপার্টির কথা বলছিলাম, চতুর্থ নাম্বার প্রপার্টি। চতুর্থ নাম্বার প্রপার্টি থেকে আমি তৃতীয় নাম্বার প্রপার্টিও প্রমাণ করে দিয়েছিলাম। তৃতীয় নাম্বার প্রপার্টি দুইটা পদ্ধতিতে প্রমাণ করে দিয়েছিলাম। চতুর্থ নাম্বার প্রপার্টির নাম ছিল কিংস প্রপার্টি, ওখান থেকেও কিন্তু তৃতীয় নাম্বার প্রপার্টি এটা প্রমাণ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম এই প্রপার্টি এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউজ হবে। আমরা এখন এই প্রপার্টি ইউজ করব। এই প্রপার্টির বৈশিষ্ট্য হচ্ছে লোয়ার লিমিট জিরো, আপার লিমিট নন জিরো। আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করেন মানের কোনো পরিবর্তন হবে না। এখানেও দেখতে পাচ্ছি লোয়ার লিমিট জিরো, আপার লিমিট নন জিরো। আমরা আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্স বিয়োগ করে নেব, ইন্টিগ্র্যান্ডের এক্স বিয়োগ করে নেব, ইন্টিগ্র্যান্ডের এক্স বিয়োগ করব, ইন্টিগ্র্যান্ডের এক্স বিয়োগ করব, ইন্টিগ্র্যান্ডের এক্স বিয়োগ করব, ইন্টিগ্র্যান্ডের এক্স বিয়োগ করব। কথা ছিল মানের কোনো পরিবর্তন হবে না, এর মান যেরকম আই এর মানও সেরকম আই। তাহলে সুতরাং আই ইকুয়াল টু 0 থেকে π/2 9 10। আপনারা কোয়াড্রেন্ট সম্পর্কে শিখছিলেন, আপনারা ইন্টারমিডিয়েটও কোয়াড্রেন্ট সম্পর্কে স্যাররা পড়াইছে। কোয়াড্রেন্ট থেকে আমরা উপরে পাই এখানে রুট ওভার কসেক্স, এখানে আমরা পাচ্ছি রুট ওভার কসেক্স, সরি রুট ওভার সাইন এক্স। আগে পরে লিখতেছি, এখানে পাচ্ছি রুট ওভার কসেক্স ডিএক্স দিলাম, এটার 2 নাম্বার। এখন আমি 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। বামে বামে যোগ করেন টোয়াইস আই, ডানে ডানে যোগ করেন 0 থেকে π/2 কমন যায়, আমার ডিএক্স কমন যায়, হর কমন যায় রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স। আনকমন হচ্ছে উপরে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স, তারপর হচ্ছে ডিএক্স, দিস অ্যান্ড দিস ক্যান্সেল, অর টোয়াইস আই ইকুয়াল টু 0 থেকে π/2 ডিএক্স ইকুয়াল টু এক্স, 0 থেকে π/2 তার মানে π/2, সুতরাং 2 দিয়া ভাগ দেন আই ইকুয়াল টু π/4। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্ক। এবার হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্ক। এবার হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্ক। সব ঠিক আছে, উপরে সাইনের জায়গায় আমি কস লাগিয়ে দিলাম, সাইনের জায়গায় কস লাগিয়ে দিলাম, সাইনের জায়গায় কস লাগিয়ে দিলাম। কস লাগিয়ে দিলে এখানে হয়ে যাবে তখন সাইন এক্স। এবার আপনি যোগ করুন, সব আগের মতো আপনি π/4 পাবেন। এটা হচ্ছে 8 নাম্বার। এরপরে আরও 4টা অঙ্ক করে দেব। এই 4টা অঙ্কের মধ্যে 7 নাম্বার এবং 8 নাম্বার চলে আসবে, 7 নাম্বার 8 নাম্বার চলে আসবে। যেমন 9 নাম্বার যে অঙ্কটা, আমি এখানে 9 নাম্বার অঙ্ক করে দিচ্ছি। সেটা হচ্ছে 1/1 প্লাস রুট ওভার 10x dx ইকুয়াল টু π/4। এটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। এটা এখন করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, এগুলা পরীক্ষায় আসে ভাই। তাহলে লেট আই ইকুয়াল টু 0 থেকে π/2 1/1 প্লাস রুট ওভার, এখানে পাচ্ছি আমরা 10x dx। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে রেসবি দত্ত, দেখা যাচ্ছে নি ভাই? লাইভটা একটু শেয়ার দিয়েন। এটারে আমরা 0 থেকে π/2 1/1 প্লাস রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার কস এক্স ডিএক্স ইকুয়াল টু লব এবং হরকে আপনি রুট ওভার কস এক্স দিয়ে গুণ করেন, রুট ওভার কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স। এটা হচ্ছে আমাদের আজকের 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্কের উত্তর চলে আসছিল π/4। তার মানে 8 নাম্বার অঙ্কটা এরপরে আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন, π/4টা চলে আসবে। ওই অংশটুকু তো আমি তো করে দিয়েছি অলরেডি। এবার হচ্ছে আমাদের 10 নাম্বার অঙ্ক। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 0 থেকে π/2 রুট ওভার 10x ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার 10x dx ইকুয়াল টু π/4। সলিউশনটা দেখুন। লেট আই ইকুয়াল টু 0 থেকে π/2 রুট ওভার 10x ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 10x dx ইকুয়াল টু 0 থেকে π/2 root over sin x divided by root over cos x divided by root 1 plus root over
sin x ডিভাইডেড বাই রুট ওভার cos x dx ইকুয়াল টু আপনি লব এবং হরকে রুট ওভার cos x দিয়া যদি গুণ করেন তাহলে রুট ওভার sin x ডিভাইডেড বাই রুট ওভার sin x প্লাস রুট ওভার cos x। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা ছিল আজকের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কের উত্তর ছিল পাই ডিভাইডেড বাই 4। এবার হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। আমি 10 এর জায়গায় এখানে cot x লাগিয়ে দেব, তাও উত্তর পাই বাই 4। এটা সমান হচ্ছে আমাদের রুট ওভার cot x। cotকে লেখা যায় cos x ডিভাইডেড বাই sin x। আপনি লব এবং হরকে রুট ওভার sin x দিয়া যদি আপনি গুণ করে দেন তাহলে আপনি এটাই পাবেন। এটা ছিল আজকের 7 নম্বর অঙ্কটি। তার মানে এটা সমান কত ছিল? পাই বাই 4। তাহলে তার ভ্যালু হচ্ছে পাই বাই 4। বাকি অংশটুকু আপনারা ওইভাবে করে নেবেন। এবার হচ্ছে 12 নম্বর অঙ্ক। 10 এর জায়গায় আমরা cot x লাগিয়ে দিলাম। উত্তর পাই ডিভাইডেড বাই 4। এখানে আগের মতোই cot x, tan-কে আপনি cot লাগিয়ে দেন। cotকে লেখা যায় cos x ডিভাইডেড বাই এখানে sin x। এখানে হবে আমাদের cos x ডিভাইডেড বাই এখানে হবে sin x। আপনি লব এবং হরকে রুট ওভার sin x দিয়া যদি গুণ করেন এখানে পাবেন কেবল রুট ওভার cos x। নিচেরটা ঠিক থাকবে। এটা ছিল আজকের 8 নম্বর অঙ্ক। এটা সমান আমি একটু আগেই তো প্রমাণ করে দিয়েছিলাম, এর মান পাই বাই 4। আমি আপনাদেরকে আজকে 9টা প্রপার্টি প্রমাণ করে দিয়েছি আর 12টা অঙ্ক করে দিয়েছি। এখন আরো একটা অঙ্ক করে দেব। এগুলা প্রত্যেকটা অঙ্ক পরীক্ষা আসে এরকম। তাহলে 13 নম্বর যে অঙ্কটা, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 0 থেকে বলবো না, মাইনাস পাই বাই 2 থেকে পাই ডিভাইডেড বাই 2 cos টু দি পাওয়ার 7x dx সমান cos নিব না আমরা, এখানে সাইন নিই, এখানে পাই বাই 4 নিই, এখানে পাই বাই 4 নিই। ওকে, এটা সমান কত বলেন? 0। এই টাইপের একটা অঙ্ক আমার যতটুকু মনে পড়ে 2014 সালে নাকি 2010 সালে আসছে। এই কারণে আমি এই অঙ্কটা করে দিচ্ছি। আর এটা এনটিআরসি এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে আমি 8 নাম্বার 9 নাম্বার যে দুটা প্রপার্টি একসাথে প্রমাণ করে দিয়েছিলাম সেটা কিরকম ছিল? মাইনাস a থেকে a f of x dx ইকুয়াল টু 2 ইন্টু 0 থেকে a f of x dx হবে যদি ইন্টিগ্রেন্টটা ইভেন ফাংশন হয়, আর ইন্টিগ্রেন্টটা যদি অড ফাংশন হয় তার মান কত? 0। দেখা যাক সলিউশনটা। দেখুন, আমরা এটার সাথে যদি এটাকে তুলনা করি, আমার ফাংশন হচ্ছে f of x ইকুয়াল টু sin টু দি পাওয়ার 7x। দেখি, আমরা এখনো জানি না এই ফাংশনটা অড নাকি ইভেন। আমরা x এর স্থলে মাইনাস x বসাবো, তাহলে sin টু দি পাওয়ার 7x, ওখানে x এর স্থলে মাইনাস x হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু এখানে পাচ্ছি আমরা মাইনাস sin টু দি পাওয়ার 7x ইকুয়াল টু মাইনাস, এটা সমান আপনি f of x বসাই দেন। তাহলে সুতরাং আমার সেই f of x তথা sin টু দি পাওয়ার 7x ইজ অ্যান অড ফাংশন। তা আমি বলেছিলাম কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, আমার ইন্টিগ্র্যান্ড যদি অড ফাংশন হয় তাহলে তার মান সরাসরি 0। তাহলে নিঃসন্দেহে এখানে আর ক্যালকুলেশন করার দরকার নাই, আমার ক্যালকুলেশন করার দরকার নাই, অতএব তার মান 0। তো আজকে আমি আপনাদেরকে এই লেকচারে 9টা প্রপার্টি প্রমাণ করে দিয়েছি প্লাস 13টা অঙ্ক করে দিয়েছি। মোট কয়টা হলো? মোট আমাদের হলো 22টা। মেগা একটা ক্লাস নিয়েছি। আপনারা আজকে রাত্রের মধ্যে এগুলো কমপ্লিট করে নেন। আমি 10 মিনিট মোবাইলটা চার্জ দিয়ে আবার
অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা চ্যাপ্টার আজকে রাত্রে কমপ্লিট করে দেব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।